আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি গতদিনের আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম 7 না 8 মিনিটের। সেখানে আমি বলেছিলাম যে একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এই অনলাইনে। তার বাবা আমাকে ফোন করে বলেছে। কে ফোন করেছিল আমি কিন্তু সেই নামটাও প্রকাশ করেছি। তো সেখানে একটি কমেন্টস আসছে, তোর মতো যারা তারাই কাজ করব, এই জন্যই তোরে হয়তো ফোন কইরা কইছে নিজের গোয়ায় তেল দে। প্রিয় ভিউয়ার্স, কথাটি কিন্তু আমাকে বলেছে, আমার গোয়ায় তেল দিতে বলেছে। আমি বলবো যে তুমি তোমার গোয়ায় তেল দাও, কারণ তুমি যে মিথ্যা বানোয়ার ভিডিও ছাড়ো সেটা যে কতটা মিথ্যা ভিত্তিহীন আজ কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। এই যে উপরের দিকে দেখছেন, এই কিন্তু বাপ্পির যে কলার ছোড়া নিয়ে ছোটাছুটি করছিল, আজ 2-3 দিন ভিডিওতে দেখাচ্ছিল সেই কলা সেই পাড়া প্রতিবেশী এবং নিজের চাচাদের মাঝে ভাগ করে দিয়েছে। সেখানে কিন্তু ইতি দেখিয়ে বলেছে এটা বাপ্পি বাড়ি থেকে কলা দিয়েছে। বাপ্পিও বলেছে যে এটা পাপিয়ার বাড়ি, এটা অমুকের বাসায়, অমুকের বাসায়, বাচ্চাদের নাম ধরে ধরে বলেছে। তো সম্পর্কের যদি এতটা হয় যে মারামারি ধরাধরি কস্তাকস্তি ইত্যাদি হয়, তাহলে কি এই কলার যেত এই ইতিদের বাসায়? আর ইতি কি কখনো বাপ্পির নাম বলতো? আমি বলেছি তাদের মধ্যে একটা মন কষাকষি চলছে। তাদের ছেলে মেয়েদের তারা বোঝাতে সক্ষম হয়েছে যে এ ধরনের ভিডিও দেওয়া ঠিক না, তাদের ভবিষ্যৎ নষ্ট। বাস এনাফ। তো কেন সেই ছেলে মেয়েদেরকে নিয়ে কোচ্ছারাটানা হচ্ছে, অহেতুক কমেন্টস পড়া হচ্ছে? আমি তো তাদের মতো নই যে আমাকে কে কল দিয়েছে সে কথা কিন্তু আমি একেবারে নাম সহ বলে দিয়েছি। তো তোমাদের মতো ওই অন্ধ জগৎ রেখে নিজে নিজে কমেন্টস কিংবা ফেক আইডি দিয়ে কমেন্টস লিখে তো বলতেই পারি যে আমাকে অনেকে কমেন্টস করেছে, আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রিয় আপু কল করে কমেন্ট করে এই তথ্য দিয়েছে। আমি কি সেটা বলেছি যে তুমি আমার গোয়ায় তেল দিবা? আমি তো নাম সহ প্রকাশ করেছি। তো যে কমেন্টস করেছে তার নাম দেখলাম সাথী আক্তার না কি যেন, আপনারা একটু দেখে নেবেন, আছে ওখানে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এরকম সাথী আক্তার বানিয়ে বানিয়ে যদি কমেন্টস লেখা যায়, যদি সেটা দিয়ে কোনো কিছু রোস্টিং করা যায়, নিজের ক্রেডিট ছাড়া যায়, মন্দ কি? তাই বলবো যে চালিয়ে যাও, গোয়ায় বাসটা কিভাবে দিতে হয় সেটার বন্দোবস্ত হয়ে যাবে। বন্ধুরা চলুন যাওয়া যাক। গতকালের ভিডিওতে একজনের দারুণ একটা কমেন্টস করেছে, সেটা নিয়ে আলোচনা করব, তারপর আসবো মূল ভিডিওতে, কারণ আজকের ভিডিও এই কমেন্টসগুলি রিলেটেড হবে। তো এই জন্য এখানে তাহামিদ মাহি তিনি কমেন্টস করেছেন যে কথার কোনো আগামাথা নাই। ওই দিন তুই বললেন মরিয়ম ও তানের বিষয়ে কথা বলবে, আপনার এত মাথায় ব্যথা কেন? আচ্ছা ভাই, আমার কথার কোনো আগামাথা নাই বুঝলাম, কারণ আগামাথা কথা দিয়ে আপনি কি করবেন? গাছ রোপণ করবেন? যে আগামাথা খুঁজছেন কথার, এটা আগামাথা তো গাছ লাগানোর জন্য মানুষ খুঁজে। তারপর আপনি কখনো তুই বলছেন, কখনো আবার আপনি করে বলছেন, আবার বলছেন যে আপনার এত মাথায় ব্যথা কেন? আমার মাথায় ব্যথা তো এই যে যারা আর কি মিথ্যাচার করে, দেশের যারা ক্ষতি করছে, যারা জনগণের ক্ষতি করছে, যারা এই ইউটিউব নামের জগৎটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে কথা বলা। আমি এখানে আসছি তাদেরকে রোস্টিং করতে নয়, তাদেরকে সংশোধন করতে। তাদেরকে অলরেডি কি আপনি দেখে ফেলেছেন যে আমার চ্যানেলটি 5-6 মাসে যেসব কথা বলেছে এবং যেদিকে আঙ্গুল তুলে কথা বলেছে, প্রত্যেকেই কিন্তু সোজা হয়ে গিয়েছে। প্রত্যেকেই কিন্তু এখন আগের থেকে অনেক অনেক ভালো ভালো থাকার চেষ্টা করছে, ভিডিও দেওয়ারও চেষ্টা করছে, নোংরামি থেকে দূর হয়েছে। আমি এই 5-6 মাসে আমার অনেক সফলতা দেখতে পেয়েছি। তো আমি এখানে কথা বলবো না তো বলবেন আপনি। আমার মাথায় ব্যথা আসে এই কারণে যে আমার মধ্যে বিবেক আছে, আমার মধ্যে সততা আছে, আমার মধ্যে জাগ্রত একটা বিবেক কাজ করে। আমি সে জায়গা থেকে কথা বলে যদি ওদেরকে ঠিকঠাক করতে পারি। হ্যাঁ, ওই যে বলেছেন যে আমি তো আসছি মাত্র 5 মাস, আপনারা তো বলেন যে শুক্রে শুক্রে দেখা হয়েছে, সে আবার এই করে। আমি তো আদৌ ভাই নাই, আপনারা যুগ যুগ ধরে বলে আসছেন। কোন ঘোড়া টিম করতে পারছেন? আমি 6 মাসে অনেক ফ্যামিলি ঠিক করেছি, অনেককে আইনের আয়ত্তে এনেছি, অনেক কিশোর কিশোরীকে এই জগৎ থেকে ভালো পথে আনার জন্য তাদের বাবা মাকে কনসাল্ট করেছি। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি কিছু ছেলে মেয়েকে কর্মটো করেছি। হ্যাঁ বন্ধুরা, বলতে বাধ্য হচ্ছি যে এই যে তিচার সঙ্গে যে ছেলেটা, মাজা ভাঙ্গা ছেলেটা, প্রায় রহিম রব্বানের ভূমিকায় থাকতো, সেই ছেলেটিকে কেন ভিডিওতে দেখা যায় না? কারণ সে এখন কাজ করে খায়। কাজের পর বাড়তি সময়ে যদি কেউ ভিডিও বানাতে চায়,
তো ওয়েলকাম, অবশ্যই সেটাকে স্বাগত জানাবো যদি ভালো ভিডিও হয়ে থাকে। কিন্তু নিষ্কর্ম করে একটা ছেলেকে মানে কি বলবো বিকর্মীমুখী করে তাকে কর্মঠীন করে তারা ইউটিউবের দিকে ঝুঁকিয়ে ফেলছিল, পেরেছেন? শুধু রোস্টিং করেছেন, কাজ করতে পারেননি। আমি সেই ছেলেকে কাজ দিয়ে, কাজের দিকে মনোযোগ দিয়ে, আর সে ভিডিও, তার চ্যানেল আছে কিন্তু ভিডিও সে ছাড়েই না। সে বলেছে আমি কাজ দিয়ে যখন সফলতা আসবে আমি রিল্যাক্স বোধ করব, আমি তখনই আমার চ্যানেল যেহেতু আছে আমি কাজ করতে পারবো ম্যাডাম। তো সেক্ষেত্রে আদু ভাই হয়ে যুগ যুগ ধরে কথা বলে কি লাভ আপনাদের? ডলার কামাচ্ছেন, আমার কিন্তু ডলার আমি কামাই না এই ইউটিউব জগৎ থেকে। আমার ডলার হলো এই যে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, এই যে আপনারা ভিউয়ার্সরা দেখছেন, আমাকে উৎসাহিত করছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, এটাই আমার ডলার, এখানেই আমার আত্মতৃপ্তি। আমি কথা দিয়েছি আমি কখনো আজ এই পর্যন্ত মনিটাইজেশন করার মনোভাব রাখিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই চ্যানেল মনিটাইজেশন আমি ওপেন করব না, ইচ্ছা এখনো পর্যন্ত আজ এই রাত পর্যন্ত আছে। তো মানুষ তো বদলায়, তাই আজ রাতের কথা বললাম, কিন্তু এখনো আমি ইচ্ছা করলে মনিটাইজেশন ওপেন করতেই পারি। আমার সমস্ত কিছু হয়ে গেছে, আমার এখানে সাবস্ক্রাইবের জায়গা হয়ে গিয়েছে, ঘন্টার জায়গা অনেক আগেই ফিল আপ আপনারা করে দিয়েছেন মাত্র 1.5 মাসে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর সাবস্ক্রাইব মাশাআল্লাহ যতটুকু যারা করছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এখনো পর্যন্ত আমি মনিটাইজেশন যেহেতু ওপেন করিনি সেহেতু ভবিষ্যতেও করব না। তোমাদের মতো ওই ফালতু কথা বলে আমি এখানে ইনকাম করতে আসিনি। এখান থেকে কত ইনকাম এই রোস্টিং চ্যানেল কথা বলে হতে পারে 20,000, বড় জোর, বড় জোর। তো সে টাকা দিয়ে না আমার গাড়ির তেলের খরচ আসবে না, বোঝাতে পারলাম? অতএব কথাবার্তা সাবধানে বলো। তুমি বলেছো তান মরিয়ামকে নিয়ে কথা বলবে, কি বলবে তান মরিয়ামকে নিয়ে? তান মরিয়ামকে নিয়ে কথা তো ওই পদ্মাপাড়ে কি হয়েছিল সেই কথা আমি বলতে চেয়েছিলাম, বলিনি? সে কথা ক্লিয়ার করে দেইনি কেন? রাতে তানকে নিয়ে তান বাপ ছুটে এসেছিল, সে তথ্য আমি দেইনি, কেউ পেরেছে তথ্য দিতে, আর এটাই শেষ, এটাই হলো লাস্ট এবং ফার্স্ট তথ্য, রিয়েল তথ্য। এরপরে যদি কেউ তথ্য দিয়ে থাকে সেগুলো সম্পূর্ণ ভুয়া। আমি বলেছি যে খুকি কেন এখানে আসছে, আমি সেটা হাতে নাতেও প্রমাণ ধরিয়ে দিয়েছি আপনাদের, যে এই তানজিলার শাশুড়ি হঠাৎ করে তার বাবার বাড়ি চলে গিয়েছিল জমির ব্যাপার নিয়ে, কারণ খুকি সেই জমি দেখতে চায় এবং খুকি যাওয়ার সময় আবারও তানজিলার বাসায় আসবে জমিটা দেখানোর জন্য। এ পর্যন্ত কথা হয়ে আসছে, জানি না তানজিলার শাশুড়ি কতটা সেই জমি, যেহেতু জমি ভাই বোন এখনো আছে, ভাগ হয়নি, তো শাশুড়িকে মানে নানি শাশুড়িকে এরা মোটামুটি তেল মাখিয়ে বাজার খাইয়ে তাকে চিকিৎসা করিয়ে মানে ইয়ে করতে পেরেছে, তার মনোরঞ্জন করতে পেরেছে, তার মন জয় করে তারা চেয়েছিল তার শাশুড়ির জমিটা বিক্রি করতে। তো সেই শাশুড়ির জমিটা ভাইয়েরা দিবে কতক্ষণ কোন জায়গা থেকে সেটা এখনো ডিসিশন হয়েছে কিনা জানি না, না হলে খুকি দেখবেন আবার 2 মাস পর আবারও তানজিলার বাড়ি আসবে। তো বন্ধুরা আশা করি এবারই তানজিলার বাড়ি যাওয়ার সময় ঘুরে জমিটা দেখে যাবে। তো যে কথা বলছিলাম, আজ দেখলাম ওরা সবাই মিলে কোথায় গেল, এই যে মানসিক হাসপাতালে গেল। তো মানসিক হাসপাতালে যাবার আগে আমাদের একটা সিন খুব মানে হাস্যকর লাগলো, সেটা হলো যে বাপ্পি গাড়িতে উঠছে, সেই সময় তান যেভাবে সেলুট দিচ্ছিল, ওর বাবাকে সালাম দিচ্ছিল, দৃষ্টিটা ছিল অ্যাবনর্মাল এবং মানসিক রোগীর মতো। ওর বাবা এটা কি করে ক্যামেরাতে দর্শকদের সামনে আনলো, এতে মনে হয়েছে যে এই ছেলেটার মানসিক বিকাশের ব্যাঘাত ঘটিয়ে রেখেছে এই বাপ্পি এবং তিশা। এই ছেলেটার আসলে যে মানসিক যে এই বয়সটা যতটা বিকশিত হওয়া দরকার ততটা বিকশিত নয় ছেলেটার, কথা এখনো জড়িয়ে পড়ে। ছেলেটাকে যেভাবে ড্রেস পরায়, আমি গেট আপ তো ওই যে বললাম যে 2 মাস আগে দেখলাম আসিফের বিয়েতে সে প্যান্ট এবং একটা গেঞ্জি সেট পরেছে একই রকম, যেটা সাধারণত দেখায় সিনেমার নাটকে বলদেরা পরে থাকে, কমেডিয়ান যারা, জোকার যারা, তারা এ ধরনের ড্রেস পরে, সেটা তানকে পরিয়ে রেখেছে। তাহলে সেই ছেলে পরে ক্যামেরাতে এসছে, এতেই বোঝা যায় যে ওর বুদ্ধিটা আসলে ওইভাবে এখনো বিকশিত হয়নি, ওইভাবে এখনো ম্যাচুরিটি ভাব আসেনি। তাই আমরা বলবো যে ভিডিওগুলো আমরা দেখেছি মরিয়ম এবং তানের, সে ভিডিওটা আসলে অনেকটা ছিল ওর মা খালাদের ইনফ্লুয়েন্স করা, মা খালাই ওদেরকে জোর করে এই রোমান্টিক ভাবটা এনে দিয়েছে। তারপর ওরা খেলতে খেলতে, আজকাল কিন্তু 7-8 বছরের বাচ্চারাও অনেক কিছু বোঝে, সেই বোঝা থেকে ওরা দুজন একটু হয়তো বা ছিল কাছাকাছি, তাই কিছু
মানে রুটিনবিহীন হয়েই গিয়েছে। তো সেটা নিয়ে বারবার বলার, খুঁচিয়ে কথা বলার আমি কোনো কিছু দেখি না। একটা জিনিস কি জানেন, যে ভালো কিছু বলাটা খুব কষ্ট আমাদের। একটা মানুষকে ভালো করতে হলে না প্রথমে তাকে আদর ভালোবাসা দিয়ে ভালো করতে হয়। এই যে মানসিক হাসপাতালে গিয়েছিল না, মানসিক হাসপাতালে গেলে বাপ্পি বলল যে এখানে পুরুষ মানুষের মহিলা নার্স, এটা আসলে কতটা যুক্তি? তো বাপ্পিকে আমি বলবো, তুমি তো গিয়েছো বিশেষ পারমিশনে দেখতে, কিন্তু সেখানে কি তোমাকে পারমিশন দিয়েছিল ক্যামেরা ধরার? তুমি ক্যামেরা কেন ধরলে? এটা কিন্তু যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু অনেক দূর যাই। যে ক্যামেরা তুমি ওখানে ওপেন করেছো, শুধু তুমি নয়, খুকি করেছে তোমার ওয়াইফ তিশা। এই মানে ক্যামেরা ওপেন করার জন্য কত টাকা ঘুষ দিয়েছো, আর 2 টাকা তুমি ওই অসুস্থ রুগীদের দিয়ে সেটা আবার ক্যামেরার সামনে বলতে এসছো। আর এই যে দেওয়াটাও যে তোমাদের কতটা অপরাধ হতে পারে, যদি ওইভাবে কেউ তোমাদেরকে খুঁচিয়ে দেয় কিংবা আইনের আয়ত্তে আনতে চায় তাহলে কিন্তু আনতে পারে। তাহলে ওই মানসিক হাসপাতালে যে তোমাকে পাঠিয়েছে পারমিশন দিয়ে, তাকে সহ টান পড়বে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে ওখানে বাপ্পি বলল যে এখানে মহিলাদের অ্যালাউ করে কি করে নার্স হিসাবে, পুরুষদের ওয়ার্ডে। একটা মানসিক রোগীকে মার স্নেহে, বোনের স্নেহে, কখনো প্রেমিকার স্নেহে ভালো করে গড়ে তুলতে হয়। এখন অনেকে বলবে প্রেমিকার ভূমিকা সেটাও করে নার্সরা। হ্যাঁ, কখনো কখনো সেটাও করতে হয়। এখন তার অর্থ এটা নাই যে প্রেমিকের অভিনয় করছে কিন্তু তার বেশি পর্যন্ত পৌঁছে গিয়েছে, তা কিন্তু নয়। তাই একটা রোগীকে ভালো করতে হলে না একজন মহিলা নার্সের ভূমিকা ওখানে সব চাইতে বেশি, বুঝছো? মানসিক ভিজিটর বাপ্পি, তোমার নিজের মধ্যেই তো সেই মানসিক বিকাশ এখনো হয়নি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে। তুমি নিজেই তো এখন মেয়ে। আমি সারাক্ষণ তোমাদেরকে উপাধি দিয়ে থাকি বাপ্পিকে এভাবে, যে বাপ্পির মা মারা যাওয়ার পর বাপ্পি কিন্তু 2টো রোল চালিয়ে যাচ্ছে। একটা শাশুড়ির, আর একটা হলো শাশুড়ি বলতে নাজমা বেগমের ভূমিকা এই বাপ্পি ধরে রেখেছে, আর একটা হলো এই বাপ্পির স্বামীর ভূমিকা তিশার। দুটোই কিন্তু সে মানে ওই সংসারের উপর ফলাও করে থাকে। তো বন্ধুরা, যেটা দেখলাম যে তারা মানসিক হাসপাতালে গিয়েছে, সেখানে যেয়ে তারা যে ভিডিওগুলো করছে এটা কিন্তু আইন একেবারে মানে কি বলবো, প্রশ্রয় দেয় না। হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু সমস্যাগত থাকলে সেটা হলো শুধুমাত্র মিডিয়াকে দেয়া হয়ে থাকে, তাও সকল মিডিয়া এটা পারে না। কিছু কিছু মিডিয়ার অনুমোদিত আছে ওখানে, তারা কাজ করতে পারে, কিন্তু এরা যে ভিডিও ওখানে ধরলো এটা আসলে আইনসঙ্গত নয়। তো যাই হোক, তিশাকে দেখলাম বললো যে সে 8 বছর আগে একবার এসেছিল যখন ফুপির বাড়ি গিয়েছিল। ওখানে কিন্তু বলেনি যে 8 বছর আগে আমার বিয়ে হয়েছে, আমি 2008 সালে আমার বিয়ে হয়েছে, এরকম কিন্তু কিছু বলেনি। 2008 সালে সে ফুপির বাড়ি গিয়েছিল, তখন এই পাবনাতে এসেছিল। তাই অনর্থক কথাও আমরা বলবো না। যেটা ভয় নিয়ে ওখানে বলা, সেটা নিয়ে কখনো কোনো কথা বলা একটা বোকামি, একটা ভিউ ধরার ধান্দা। এগুলা থেকে আসলে বের হতে হবে। তাহলে ওদের জায়গা আর আমাদের জায়গা, আমরা যারা সমালোচক, তাহলে পার্থক্য কোথায়? ধরেই তো নিচ্ছি যে আমরাও ভিউ কামানোর জন্য যা তা বলে যাচ্ছি, আমরাও ডলার কামানোর জন্য যা, যদিও আমি ডলার কামাই না, আবারও বলছি, আমরাও যারা বলে থাকি এই ধরনের ধুন কোনো একটা ছেলেও বলতো, তার চ্যানেল তো যাই ভাব, সে এখন এসব চিন্তা করে না, মাঝে মাঝে এসে হুক্কা হুয়া এরকম কিছু গুজব ছড়িয়ে দিয়ে আবার চলে যায়। তো এরকম মানে আইডি এরকমই ধ্বংস হতে থাকে। এরা আসলে দর্শকরা এদের কাছে আস্থা হারিয়ে ফেলে। আজ কিন্তু কোথাও বলেনি যে আমার 2008 সালে বিয়ে হয়েছিল। সে বলেছে 2008 সালে আমি প্রথম যখন ফুপুর বাড়ি এখানে আসি, ওটা যেহেতু পাবনার জেলা শহর, সে তো আর জেলাতে থাকে না, সে থাকে গ্রামে, আর জেলা শহরে গিয়েছিল আটে, তখন সে পাবনাতে এই মানসিক হাসপাতালে গিয়েছিল। তো এরকম অতিরঞ্জিত কিছু বলাটা মানে ঠিক নয়। এটা থেকে সবারই বেরিয়ে আসা উচিত। আর আমি জায়গা থেকে স্টিল নাও থাকি যে সত্যকে তুলে ধরার জন্য। এটা যদি কারো খারাপ লাগে, আমার করার কিচ্ছু নেই। সত্য থেকেও সমালোচনা করার আনন্দটাই আলাদা। সত্য থেকে কাউকে ভালো করার আনন্দটাই আলাদা। কাউকে ভালো না করে 5-7 বছর ইনকাম করে গেলাম ডলার, শুধু বকবক করে গেলাম, লাভটা কি? তাহলে ওই আমি আদু ভাই না হয়ে আমি যদি 5-6 মাসে এসে এত কিছু করে দেখাতে পারি, এত জায়গায় দেখবেন যে বন্ধুরা, আরেকটি কথা, যে এই বাপ্পি কিন্তু এখন কথায় কথায় কিন্তু ভয় পায়। এই যে সেদিন বাচ্চাদের সে কি যেন আনছিল, তখন বলছিল যে এই আমাকে আবার যেন শিশু শ্রম আইনে না ফাঁসিয়ে দেয়। ওই যে এই জিনিসগুলা ওদের মনে গেঁথে গিয়েছে যে আমরা আইনে আশ্রয় যেতে পারি। ওরা এই যে আজকে যে মানসিক হাসপাতালে যেটা করেছে, এটা করেছে ওরা শুধুমাত্র অজ্ঞতার কারণে। ওদেরকে যারা ঢুকতে পারমিশন দিয়েছে তারা কিন্তু বলে দেয়নি যে আপনারা ভিডিও করবেন না, আপনারা ভিজিট
করতে পারেন, আপনারা কথা বলতে পারেন। এই কিন্তু এই জিনিসটা ওদেরকে বলে দেয়নি বিধায় ওরা কিন্তু খুব সগর্বে ভিডিও করেছে। ভিডিও করার সময়ও কিন্তু ওরা পারত যে ওই যারা রোগী তাদের ফেসগুলা ফ্ল্যাশ না করে একটু আফসা করে দিতে, তাদের পিছনে রেখে কথা বলতে, কিন্তু তারা খুব সুন্দর করে ফেস দেখিয়েছে। এখন যদি ওইসব মানে রোগীর আত্মীয় স্বজন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, না জানি এদের কপালে কি হবে। তো এরকম অজ্ঞতা থেকে বের করার জন্যই কিন্তু আমার কথা বলা। এই যে সাথী মেয়েটাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে, আমি নিজেও বলেছি, কিন্তু সাথে এই যে এক রাত বাপ্পি এবং সাথী একসাথে ছিল তখন কিছু কথা তিশাকে বলা হয়েছিল, এবং তিশাকে বলা হয়েছিল কখনো যদি সাথীর কিছু হয় তার সম্পূর্ণ দায়ভার কিন্তু তিশার কাছে একটা আমানত সাথী, এভাবে বুঝিয়ে বলার পর থেকে কিন্তু সাথী এবং এই বাপ্পিকে কোথাও একসাথে রেখে বের হয় না। এই তিশাকে আমরা দেখি যে সাথী যদি ঘরে থাকে তাহলে বাপ্পি তার সাথে বের হয়, বাপ্পি যদি ঘরে থাকে সাথী তার সাথে অর্থাৎ তিশার সাথে বের হয়। তো এভাবে যদি মানুষকে আমরা ভালো করে ইউটিউব জগতে ধরে রাখতে পারি, তাহলে সমস্যা কোথায় কেন সবসময় তাদেরকে খারাপটাই আমরা তুলে ধরবো? তাদের কিছু ভালো গুণও থাকে, ভালো মন্দ মিলেই একটা মানুষ। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি তাদের মধ্যে 100%-এর 80% খারাপ, কিন্তু 20% তো ভালো। সে ভালোটুকুকে আমরা কখনো বলতে পারবো না? আমরা যদি তাদেরকে নিয়ে কেবল মিথ্যাচারী করে থাকি, তারা যেটা বলেনি সেটাও যদি আমরা বলে থাকি এখানে, তারা যেটা মুখ থেকে উচ্চারণ করেনি সেটা যদি আমরা উচ্চারণ করে থাকি, তাহলে তাদের চাইতে খারাপ আমরা বেশি। কারণ তাদের নিয়ে রোস্টিং করছি, তারা মনের মধ্যে কি আছে না আছে আমরা জানি না, সেটা আমরা নিয়ে রঙ্গ তামাশা করছি, আমরা সেটাকে নিয়ে ডলার কামানোর চেষ্টা করছি তাদেরকে নিয়ে। তারা কিন্তু আমাদেরকে নিয়ে এ কথা চিন্তা করে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজ আমার ইচ্ছা ছিল না কথা বলবো, ভিডিও দিব, বাট ও দুটো কমেন্টস আমার মাথায় খুব ঘোরাঘুরি করছিল। আর এই যে বাপ্পি যে আজকে ভিডিও দিল মানসিক হাসপাতালে, যে এটা যে অন্যায়, এটা যে ঠিক হয়নি, এটা জানানোর জন্য। ভালো থাকবেন।